এনটিভি অনলাইনের বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার এবারের রাষ্ট্র ক্ষমতায় থাকায় এবারের বাজেটটি ভিন্ন একটি আবহে উপস্থাপিত হচ্ছে। তাই এবারের বাজেটটি নিয়ে দেশের জনসাধারণের আগ্রহের মাত্রাটাও খুব বেশি। দর্শক, চলুন জেনে আসি এবারের বাজেট নিয়ে কি ভাবছেন সিলেটের মানুষ। এবারের বাজেট 2025 সালের বাজেট। বাংলাদেশের বাজেটের এইবারের যে বাজেট, এটা অন্তর্বর্তী সরকারের বাজেট। আমরা দেশের মানুষ, জনগণ সবাই আশা করি এইবারের বাজেটটি জনগণ নির্ভর এবং দেশের মানুষের কল্যাণকর বাজেট হবে। গত ফ্যাসিস্ট সরকারের যে বাজেট দিয়েছিল, তাদের পকেট ভর্তি করার বাজেট দিয়েছিল। আমরা আশা করব ডক্টর ইউনূস সরকারের এই উপদেষ্টা, ওনারা আমাদের দেশের মানুষের কল্যাণের যে বাজেটের দরকার, দেশের প্রয়োজনের যে বাজেটের দরকার, এই ধরনের বাজেট দেওয়া আমরা আশা করব এবং ওনারে এই ধরনের বাজেটের জন্য আমরা সাধুবাদ জানাবো। সবসময় দেশের কল্যাণের বাজেট। আমরা এবারকে বাজেটে অন্তর্বর্তী সরকারের কাছে আশা করবো যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সহনশীল হয়। সহনশীল হলে অনেক গরিব ক্ষেত্রটা কিনতে সহজ হবে, আমাদেরও ব্যবসা বাণিজ্য ভালো হবে। এটাই আমরা আশা করি যে নিত্য প্রয়োজনীয় সহনশীল রাখার জন্য অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যেহেতু পেশাগতভাবে আমি একজন শিক্ষক, আমি একটি প্রতিষ্ঠানের প্রধান, সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশকে উন্নত করার জন্য শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ করা হয় সেটাকে আরও বর্ধিত করা প্রয়োজন। কারণ শিক্ষা খাতকে আমরা যত সমৃদ্ধ করতে পারবো, ততই আমাদের আগামী শিক্ষিত নাগরিক এবং আগামী দিনের যোগ্য নাগরিক তৈরি হবে। তাই প্রথমে আমি মনে করি বর্তমান সরকার এই শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যতটুকু বরাদ্দ দেওয়া যায়, এই শিক্ষা খাতে সর্বোচ্চ যদি বরাদ্দ দেওয়া হয়, তাহলে শিক্ষকরা স্বনির্ভর হবে, ওরা আন্তরিকভাবে পাঠদানে মনোনিবেশ করবে এবং আগামীতে আমরা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারবো। তাই আমার প্রথম কথা থাকবে যে শিক্ষা খাতে যেন বাংলাদেশের প্রেক্ষাপটে সামর্থ্যের আলোকে সর্বোচ্চ বরাদ্দের চিন্তা করা হয়। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশ আসলে অধিকাংশই আর্থিকভাবে দরিদ্র এবং অসহায়। সেই ক্ষেত্রে চিকিৎসা খাত যেটা আছে, যে মানুষের মৌলিক 5টি অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে চিকিৎসা। তো আমি চাই যে চিকিৎসা খাতটাকে শিক্ষা খাতের মতো গুরুত্ব দিয়ে চিকিৎসা খাতের জন্য সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়, যাতে অসহায় মানুষগুলো তাদের যথাযথভাবে চিকিৎসা পায়। পাশাপাশি আমাদের যে চিকিৎসা খাতকেও যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সরকারি হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে আমরা পর্যাপ্ত ওষুধ দিতে পারবো, পর্যাপ্ত ডাক্তার দিতে পারবো এবং সামান্য অসুস্থতা নিয়ে যাতে গ্রামাঞ্চলের মানুষ শহরে যেতে না পারে, সেই হিসাবে আমরা যেন গ্রামের যে হাসপাতালগুলো আছে সেগুলোকে আমরা সমৃদ্ধ করতে পারবো। তো আমি সংক্ষেপে আমার যে কথাটি বলতে চাই যে অনেকগুলো খাতে বাজেট বরাদ্দ করা হবে। এই সব খাতগুলোর মধ্যে চিকিৎসা খাত এবং শিক্ষা খাত, এই দুটি খাতে যেন বাংলাদেশের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকে, এটাই আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং একজন শিক্ষক হিসাবে এটাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি প্রত্যাশা করছি। আমরা আসলে বিশাল একটি বাজেট অতীতে দেখেছি, বাজেট প্রণয়ন করা হয়। সেই বাজেটকে সুপরিকল্পিতভাবে যদি আমরা নির্দিষ্ট কোনো খাত বা দপ্তরকে প্রাধান্য দিয়ে সঠিকভাবে কাজ করি, তাহলে আমাদের দেশের কাজের গতি বাড়বে এবং সেই বাজেটটা কার্যকরী হবে। আমি বলতে চাই, যেমন আমাদের অতীতে আমরা যা দেখছি যে শিক্ষাকে আমরা বিভিন্নভাবে আমাদের শিক্ষা খাতকে আমরা অনেক ধ্বংসর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সাহেবের সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, প্রথমেই আমি বলতে চাই যে এই শিক্ষা খাতকে আমরা গুরুত্বের সাথে এবং বড় ধরনের একটি বাজেট পেশ করে সেই শিক্ষাকে আমরা আমাদের জাতির মেরুদণ্ড হিসাবে গড়ে তোলার জন্য আমরা এই বড় ধরনের একটি বাজেট পেশ করতে হবে এবং সঠিকভাবে যাতে আমাদের সেই বাজেটটা প্রয়োগ করা যায়, তাহলে আমাদের শিক্ষার পরিবর্তন হবে। আর জাতি যখন শিক্ষিত হবে, দেশ এমনি এগিয়ে চলবে, মানুষের মধ্যে পরিবর্তন আসবে।